নমস্কার, গল্পের বৈঠক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আপনাদের শোনাতে চাই। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট তারানাথ তান্ত্রিকের একটা গল্প আপনাদের আজ শোনাবো। তারানাথ তান্ত্রিকের হাতে খড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি মাত্র দুটো গল্প লিখে মারা যান। তারপরে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যান তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনার লেখা আরও উল্লেখযোগ্য গ্রন্থ হল কাজল, তৃতীয় পুরুষ, কক্ষপথ, সপ্তর্ষির আলো প্রভৃতি। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প কুঞ্জপিসি। আমি মেদিনীপুরের মানুষ। দেশে বাড়ি হচ্ছে পানিপারুল গ্রামে। সেখানেই আমাদের বহু পুরুষের বাস। বাবা কাজ করতেন মহিষাদল রাজ এস্টেটে। আমার জন্মও মহিষাদলেই। আবঝা আবঝা সেখানকার কথা মনে পড়ে। বিশেষ করে তাল গাছের সারি দিয়ে ঘেরা একটা জলে ভরা দিঘির ছবি চোখে ভাসে। তার পাড়ে আমি খেলা করতাম। বেশি বড় দিঘি নয়, কিন্তু তার চারদিকে লতা পাতা আর নির্জনতা জায়গাটাকে কেমন নির্ভীত স্বপ্নময় করে তুলেছে। ছবিটা মনে পড়লেই আবার একবার মহিষাদল বেড়াতে যেতে ইচ্ছে করে, কিন্তু আর কি হবে। আমার যখন 10 বছর বয়স, সেই সময় বাবা মহিষাদলের কাজ ছেড়ে পানিপারুল গ্রামে ফিরে আসেন। বাবা খুব স্বাধীনচেতা মানুষ ছিলেন। হয়তো নিয়োগকর্তার আচরণ তার ভালো লাগেনি। এরপর আর কখনো উনি পরে চাকরি করেননি। বাড়িতে থেকেই নিজেদের যা জমি জমা ছিল তার চাষের কাজ দেখতেন, আর সকাল বিকেল গ্রামে ছেলে মেয়েদের দল বেঁধে বারান্দায় বসিয়ে পড়াশোনা দেখিয়ে দিতেন। এর জন্য কারো কাছে টাকা পয়সা কিছু নিতেন না। গ্রামের লোকেরা তাকে মাস্টার মশাই বলে ডাকত। আমাদের শৈশবে প্রায় সব পরিবারই ছিল একান্নবর্তী। বাড়ির কোনো ছেলে বড় হয়ে বউ ছেলেপিলে নিয়ে আলাদা থাকবে, এমন স্বার্থপরতার কথা কেউ সেকালে ভাবতেই পারত না। জ্যাঠামশাই, বাবা আর 2 কাকা ছাড়া আমাদের পরিবারে ছিলেন জ্যাঠাই মা, মা, 2 কাকিমা আর জেঠতুতো খুড়তুতো ভাই বোনেরা। চাষের কাজ দেখবার জনা 2 কিষানও বাইরে দালানে ঘুমাতো। আর ছিল বাড়ির পুরনো কাজের লোকেরা। তারা অবশ্য বহুদিন থেকে থেকে বাড়ির লোকের মতনই হয়ে গিয়েছিল। এদের মধ্যে সবচেয়ে বয়স্কা ছিল অমিয়বালা। সে দেখেছি জ্যাঠামশাইকেও রীতিমতো ধমক ধমক করত। তাকে নাকি সে ছোট দেখেছে। জ্যাঠামশাইও মাথা নিচু করে তা মেনে নিতেন। এমনই চমৎকার ছিল সে সমাজ। আমার যখন বছর 12 বয়স, তখন আমার জেঠতুতো দিদি সিন্ধুলতার বিয়ে ঠিক হলো। আত্রের বাড়ি শোলপাট্টায়, নাম করা পরিবারের ছেলে। দান ধানের বিষয়ে সমাজে খ্যাতি আছে। পাত্রের বাবা উদারপন্থী মানুষ, এ বিষয়ে কিছু গ্রহণ করবেন না। তিনি নাকি বলেছেন বাড়িতে আমার মা আসছেন, মাকে একখানা লাল পেড়ে শাড়ি আর 2 মুঠো ডাল ভাত দেওয়ার ক্ষমতা এ পরিবারের আছে। খামোখা জিনিসপত্র চাইতে গেলে লোকে যে বলবে বিষ্টুময়তী ছেলে বিক্রি করলো বলে খেপাবে, তখন কি হবে। কথাটার পিছনে শুধুই সারল্য বা উদারতা নয়, কিছুটা প্রচ্ছন্ন ধন গর্বও ছিল। কিন্তু বিষ্টুময়তী মানুষ এমনিতে খুব ভালো। তাছাড়া এটুকু সামান্য গৌরব করার অধিকার মানুষকে ছেড়ে দিতেই হয়। আর এ কথা তো ঠিকই যে নেহাত আমার দিদি খুব সুন্দরী ছিলেন বলে এখানে বিয়ে ঠিক হয়েছে। না হলে আমাদের মতো অতি সাধারণ ঘর থেকে মাইতি মশাই মেয়ে নিতেন কিনা সন্দেহ। দেশ ঘরে যেমন হয়, দল বেঁধে পাড়ার মেয়ে বউরা দিদিকে এসে দেখে যেতে লাগলো। নিমন্ত্রণ করে আইবুড়ো ভাত খাওয়ানোর ধুম পড়ে গেল। ভালো মন্দ খেয়ে দিদি আর পারে না। এমন সময় একদিন এলেন আমাদের গ্রামের কুঞ্জু কামিনী দেবী, সকলের কুঞ্জমাসি। গ্রামের একেবারে প্রান্তে শ্বশুরের ভিটেই বাস করেন। নিঃসন্তান, বাল বিধবা।
সবাই তার মিষ্টি আর অমায়িক ব্যবহারের জন্য তাকে খুব ভালোবাসতো। কুঞ্জ পিসিমা বাড়িতে ঢুকে উঠোন থেকে জ্যাঠামশাইয়ের নাম ধরে জোরে জোরে ডাক দিলেন, কই গোলো কোথায় গেলে? শুনলাম নাকি মেয়ের বিয়ে দিচ্ছ, তা আমরাও নেমন্তন্ন পাবো তো নাকি? ডাক শুনে মা আর জ্যাঠাইমা ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় মাদুর পেতে কুঞ্জু পিসিকে বসতে দিলেন। পুজো সেরে জ্যাঠামশাই এলেন, বললেন, আসুন দিদি, আজ বিকেলেই তো আপনার কাছে যাবো ভেবে রেখেছি, একটু দেরি হয়ে গেল। কুঞ্জ কামিনী বললেন, ওসব জানা আছে, আসলে আমাকে নেমন্তন্নের লিস্ট থেকে বাদ দেওয়ার ইচ্ছে, আমি কি বুঝি না? তা কুঞ্জ কাত্যায়নীকে অত সহজে বাদ দেওয়া যাবে না ভাই, সে কথাটা বলতে নিজে চলে এলুম। জ্যাঠামশাই হাত জোর করে বললেন, ও কি কথা দিদি, সত্যি সত্যি আজ বিকেলে আমি যেতাম, আপনাকে বাদ দিয়ে এ গ্রামে কোনো শুভ উৎসব সম্ভব নাকি? দিদিকে ভেতর বাড়ি থেকে এনে প্রণাম করানো হলো। কুঞ্জু কামিনী দিদির চুবুক ছুঁয়ে চুমু খেয়ে বললেন, তোমার ভালো নাম তো সিন্ধুলতা না খুকি? মাথা নেড়ে দিদি জানালো, হ্যাঁ। কুঞ্জু পিসি বললেন, যাও মা, ভেতরে যাও, এই তো আর কদিন বাকি, এখন খুব সাবধানে থাকবে, বাড়ির বাইরে একদম বেরোবে না, বিয়ের আগে খুব সাবধানে থাকতে হয় জানো তো, যাও। দিদি ভেতরে গেলে কুঞ্জু পিসি জ্যাঠামশাইকে ডেকে কাছে বসিয়ে বললেন, গোলক, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে, বস্তু তো সেই কথা বলতেই আসা, নাহলে আজকে তুমি যে নেমন্তন্ন করতে যাবে সে তো আমি জানতামই। জ্যাঠামশাই কুঞ্জু পিসির দিকে এক মুহূর্তে স্থির চোখে তাকিয়ে থেকে বললেন, নেমন্তন্ন করতে যাব সেটা যে জানতেন তাতে আর সন্দেহ নেই, কিন্তু আজই যে যাব তা কি করে জানলেন? কুঞ্জু কামিনী সামান্য হাসলেন, বললেন, আমি জানতে পারি। কুঞ্জ কামিনীর বিচিত্র চরিত্র সম্বন্ধে আমাদের গ্রামের লোকেদের মধ্যে নানা রকম মত প্রচলিত ছিল। কুঞ্জ পিসি নিখুঁতভাবে মানুষের আসন্ন বিপর্যয়ের কথা বলে দিতে পারতেন। অনেকে বলে তিনি নাকি পশু পাখির ডাক শুনেও অনেক কিছু বুঝতে পারতেন এবং সব ক্ষেত্রেই দুর্বিপাক থেকে মুক্তি পাওয়ার একটা উপায়ও বলে দিতেন। এই কারণেই তাকে সকলে শ্রদ্ধা করত ও মানত। অমঙ্গলের থার্মোমিটার বলে মনে করার চেয়ে সবাই তাকে স্নেহময়ী পরিত্রাণকর্ত্রী হিসাবে ভালোবাসত। গ্রামের বয়স্ক মানুষরা বলতেন, কুঞ্জ পিসি ছোটবেলায় হিমালয় থেকে একজন সাধু এসে পিসির বাপের বাড়ি গ্রামে কয়েকদিন বাসা বেঁধেছিলেন। কুঞ্জ পিসিকে কোলে নিয়ে তার বাবা গিয়েছিলেন সাধুকে প্রণাম করতে। পিসিকে দেখে সাধু অবাক হয়ে বলেছিলেন, এ তো খুব উচ্চ দশার মেয়ে, তোমার ঘরে জন্ম নিয়েছে, একটা কথা বলি, মন খারাপ করো না, তোমার এই মেয়ের বিয়ে হবে বটে, কিন্তু সংসার ধর্মের কপালে লেখা নেই, তার বদলে এক সুন্দর দিব্যি জীবন লাভ করবে তোমার মেয়ে। কিছু ক্ষমতা এ নিয়ে জন্মিয়েছে, কিছু ক্ষমতা আমি দিয়ে যাচ্ছি, বহু মানুষের উপকার করতে পারবে তোমার এই মেয়ে। আর ঠিক এই কারণেই কুঞ্জ কামিনী আমাদের গ্রামে প্রসিদ্ধ ছিলেন। কারো কোনো দুঃসময়ে তিনি খবর না দিলেও এসে দাঁড়াতেন, একটা অদ্ভুত কিছু ভবিষ্যৎবাণী করতেন এবং তা অবধারিতভাবে ফলে যেত। সিদ্ধভাগ হিসাবে কুঞ্জ পিসির একটা খ্যাতি উঠে গিয়েছিল। মাধব খুড়ো জব্বলপুর যাওয়ার জন্য বাক্স বিছানা গুছিয়ে বের হচ্ছিলেন। গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাতে মালপত্র তুলে তিনি দরজায় তালা লাগাচ্ছিলেন। এমন সময় কুঞ্জকামিনী বামুনপাড়া যাওয়ার পথে থমকে দাঁড়ালেন, বললেন, কি ব্যাপার মাধব, কোথায় যাচ্ছ বলে মনে হচ্ছে? মাধব খুড়ো তালাতে চাবি ঘুরিয়ে একবার টান দিয়ে ফিরে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ দিদি, জব্বলপুরে বড় ছেলেটা কাজ করে, বহুদিন থেকেই তার কাছে যাবো ভাবছি, যাওয়া আর হয়ে ওঠে না, তা এবার একটু সুযোগ পেয়ে বেরিয়ে পড়েছি। এমন সময় এলেন দিদি, একটু বস্তু বলতে পারলাম না, বড় খারাপ লাগছে। কুঞ্জকামিনী একবার আকাশের দিকে তাকালেন, চোখ বুজে কি ভাবলেন, তারপর বললেন, না মাধব, তোমার এখানে একটু বসেই যাই, দরজা খোলো। মাধব খুড়ো অস্বস্তিতে বললেন, এ কেমন কথা বলছে কুঞ্জকামিনী, এখনই না রওনা হলে 12 মাইল দূরের শহরে গিয়ে বাস ধরতে পারবেন না, আর বাস না পেলে জংশনে গিয়ে মেল ট্রেনও পাবেন না, এদিকে কুঞ্জকামিনীর কথাও অমান্য করা যায় না।
অসাধারণ ব্যক্তিত্ব তার। যা বলেন তা ঘটে যায় বলেও নাম ডাক আছে। মাধব পুরো বিব্রত হয়ে পড়লেন। আমার বাড়িতে বসবেন, এ তো আমার সৌভাগ্য। কিন্তু দিদি, অপরাধ নেবেন না, এক্ষুনি না বেরোলে যে আমি ট্রেন পাবো না। হিমশীতল গলায় কুঞ্জকামিনী বললেন, তোমাকে ট্রেন পেতে হবে না, তোমার যাওয়া বাতিল। কেন খামাখা বকাচ্ছ মাধব? দরজা খুলে দাও, বসি। এবার মাধব খুড়ো ভয় পেয়ে গেলেন। কুঞ্জকামিনীর চোখে কি এক অনির্দিষ্ট রহস্যের ছায়া। এ মানুষের কথা অমান্য করা যায় না। তিনি আবার দরজা খুলে বাড়ি ভেতরে ঢুকলেন। তাল পাতা চাটা এনে বসতে দিলেন কুঞ্জকামিনীকে। বললেন, কি ব্যাপার দিদি? কিসের কি ব্যাপার? আমাকে যেতে বারণ করলেন কেন? কুঞ্জকামিনী একটু রাগত স্বরে বলল, বেশ করেছি, বারণ করেছি। গুরুজন মানুষের কথা না হয় শুনলেই অত কৈফিয়ত চাইছো কি জন্য? আর যদি একান্ত যেতে ইচ্ছে করে তাহলে বেরিয়ে পড়ো, গাড়ি তো দাঁড়িয়েই আছে। গাড়োয়ান নিবারণ ঘরামি এসে উঠোনে দাঁড়িয়ে বলল, খুড়ো মশাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এর পরে হলে আর বাস ধরাতে পারবো না। মাধব খুড়ো একটু ইতস্তত করলেন, একবার কুঞ্জকামিনীর দিকে তাকালেন, তারপর বললেন, নিবারণ, আজ আর আমার আর যাওয়া হবে না। তুমি বরং মালপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে দাওয়া এনে রাখো। নিবারণ অবাক হয়ে বলল, যাবেন না বাবু? না নিবারণ, একটু অসুবিধা ঘটেছে, তুমি মালগুলো নিয়ে এসো। মাধব খুড়ো শেষ পর্যন্ত আর সত্যিই যাচ্ছেন না দেখে কুঞ্জকামিনী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভালো করলে মাধব, না হলে তোমার ক্ষতি হতো, বাধা আছে। উঠি তাহলে, পরশু বা তরশু তোমার সঙ্গে দেখা হবে। পরশু বা তরশু কেন বলুন তো? দেখা করতে বলছেন আমাকে? আমি কিছুই বলছি না, তুমি আপনা থেকেই যাবে। মাধব খুড়ো আর কথা বলতে সাহস করলেন না। কুঞ্জকামিনী যেতে গিয়ে উঠোনের মাঝখানে থেমে পেছন ফিরে বললেন, ৬৭ হতো, কিন্তু এখন ৬৬ হবে। এই শেষের কথাটা মাল এনে নামিয়ে রাখার সময় নিবারণ ঘরামিও শুনে ফেলেছিল। সেই পরে ব্যাপারটা সবাইকে বলে, না হলে কেবল মাধবপুরের কথা লোকে বিশ্বাস করতে সময় নিত। মাধবপুরের যাত্রা স্থগিত হওয়ার ৩ দিন পর গ্রামের একমাত্র মনোহারী দোকানের মালিক সুদর্শন আদক উত্তেজনার অবস্থায় কালীতলার পাশার আড্ডায় এসে হাজির হলো। অনেকখানি পথ হন হন করে হেঁটে আসায় সে হাঁপাচ্ছে। মিথু নস্কর বললেন, কি হলো সুদর্শন, কি হয়েছে? সে কথার উত্তর না দিয়ে সুদর্শন জিজ্ঞেস করল, আচ্ছা, মাধব খুড়ো কি গ্রামে রয়েছে? তার তো ছেলের কাছে যাওয়ার কথা, গিয়েছে কি? তার কথায় রহস্যের গন্ধ পেয়ে গ্রামের বৃদ্ধরা পাশা ছেড়ে তাকে ঘিরে ধরল। বিধুনন্দ বললেন, কেন, তুমি জানো না? সুদর্শনের মুখ শুকিয়ে গেল। সে বলল, আমি কিছুই জানি না, দোকানের জন্য মাল কিনতে কলকাতায় গিয়েছিলাম, 5 দিন পর এই বাড়ি ফিরছি, মাল আসছে পেছনে পার্সেলে। মাধবপুর কেমন আছে? তার তো ছেলের কাছে যাওয়ার কথা ছিল, চব্বলপুরে, গেছে নাকি? ধীরেন দলুই বললেন, সে এক মজার ব্যাপার হয়েছে বাপু, না তারা যাওয়া হয়নি, কুঞ্জ দিদি তাকে আটকে দিয়েছে। কুঞ্জ দিদি? কিভাবে? বেরোবে বলে মাধব খুড়ো গাড়ি ডেকে তাতে মালপত্র তুলে দরজায় তালাও লাগিয়ে ফেলেছিলেন। সেই সময় কুঞ্জ দিদি বুঝি যাচ্ছিলেন সামনে দিয়ে। তিনি মাধব খুড়োকে যেতে বারণ করেন। জানো তো, কুঞ্জ দিদির কথা গায়ে কেউ অমান্য করতে সাহস পায় না। মাধব খুড়ো যাওয়া বন্ধ হয়ে গেল। মাধব খুড়োরও যাওয়া বন্ধ করেছে। কেন বলো তো? উত্তরে বগলের তলা থেকে একটা খবরের কাগজ বের করে মেলে ধরল সুদর্শন আদক। সকলে ঝুঁকে পড়ল কাগজখানার ওপর। কাগজখানা যুগান্তর। তার প্রথম পাতায় বড় বড় করে ছাপা হয়েছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সংবাদ। বিলাসপুরের কাছে মেল ট্রেন উল্টিয়ে ৬৬ জন যাত্রীর মৃত্যু। তারপরে ছবি সহ বিপর্যয়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা।
ইঞ্জিনের ঠিক পরের দুটো বগিতে প্রায় কেউই রক্ষা পায়নি। ভারতীয় রেলের ইতিহাসে এত বড় দুর্ঘটনা ঘটেনি এর আগে। বিজয়নন্দ কাগজ থেকে মুখ তুলে বললেন, কুঞ্জু দিদি ভাগ্যিস আটকে দিয়েছিল খুড়োকে। সুদর্শন বলল, কুঞ্জু পিসি মাধব খুড়োকে আটকে ছিল কিরকম? ধীরেন্দ্র বলল, কিরকম তা তো জানি না, তবে যেতে দেয়নি। কিরকম তা তো জানি না, তবে যেতে দেয়নি। দাঁড়াও, ওই যে নিবারণ ঘরামি যাচ্ছে, ওর গাড়িতেই যাচ্ছিল খুড়ো। ওর কাছ থেকে আমরা ব্যাপারটা প্রথম জানতে পারি। ওহে ও নিবারণ, একবার এদিকে শোনো তো বাবা। মাধবপুরের ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় ইদানিং গ্রামে নিবারণের খ্যাতি আর চাহিদা বেড়েছে খুব। নিস্তরঙ্গ গ্রামের জীবনে এমন মজার কাণ্ড কমই ঘটে। ফলে প্রায় রোজই বিভিন্ন আড্ডায় আর গিন্নিদের মজলিসে তার ডাক পড়ে। সমস্ত বিবরণটা বারবার শোনাতে হয়। কাহিনীর মূল আদলটাকে ঠিক রেখে সে শ্রোতাদের আগ্রহ ক্রমবর্ধমান রাখার জন্য শ্রোতা যদি আপত্তি করে, অনিবারণ এ ঘটনা আবার কোথা থেকে এলো, এটা তো আগে বলনি। অমনি নিবারণ হাত জোর করে হেসে বলে, বয়স কি কম হলো কর্তা, সব কথা একবারে মনে পড়ে না। নিবারণ কাছে আসতে ধীরেন্দ্রই বলল, এই যে নিবারণ, সুদর্শন আদক বাড়ি ছিল না জানো তো, আজকে এই ফিরল। ওকে একবার মাধবপুর সেদিনের ঘটনাটা শুনিয়ে দাও তো। পরম আহ্লাদিত হয়ে নিবারণ বলতে শুরু করলো এবং পুনরপি কিছু নতুন তথ্য ঢুকিয়ে কাহিনী শেষ করে বলল, তারপর বাবু উঠোন পার হয়ে দরজার কাছে গিয়ে কুঞ্জি বিস্ময়া বললেন, 67 হতো কিন্তু 66 হবে। এর মানে কিন্তু বুঝতে পারলাম না বাবু। মাধব খুড়োও চুপ করে রইলেন। কুঞ্জি পিসিকে কে কাটাবে? সুদর্শন আদক মনোযোগ দিয়ে নিবারণের গল্প শুনছিল। এর আগে সে এ কাহিনী শোনেনি। এবার আশ্চর্য হয়ে বলল, 66 জনের কথা বলেছেন কুঞ্জি পিসি, ঠিক বলছো? আমি ঠিক বলছি কর্তা, তবে জন টন জানি না। 67 হতো কিন্তু 66 হবে, এই কথা বলতে শুনেছি। এর মানে কি কর্তা, কিছু কি বুঝেছেন? উত্তরে বিধুনন্দ বললেন, বোঝাবুঝির কিছু নেই, একেবারে জ্বলন্ত প্রমাণ ওই কাগজে ছাপা হয়েছে। তুমি তো পড়তে জানো না, শোনো তোমাকে বলি। ওই কাগজে ছাপা হয়েছে যে যে রেলগাড়িতে মাধব খুড়ো যাওয়ার কথা ছিল, সে গাড়ি মধ্যপ্রদেশের এক জায়গায় লাইন থেকে উল্টে পড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় মারা গেছে 66 জন। যদি বারণ না শুনে মাধব খুড়ো যেতেন, তাহলে মৃত্যুর সংখ্যা হতো 67 জন, বুঝলে? এই ঘটনা ঘটবার 4-5 দিন আগেই কুঞ্জ পিসি জানতে পেরে গেছিলেন। শুনতে শুনতে নিবারণের চোখ ক্রমশ গোল গোল হয়ে উঠেছিল। জিনিসটা এতক্ষণে তার মাথায় পুরোপুরি তাৎপর্যের সঙ্গে প্রবেশ করেছে। সে পেছন ফিরে হন হন করে হাঁটা দিল গ্রামের ভেতর দিকে। বোঝা গেল অচিরাত এই নবতর সংযোজন গ্রামবাসীদের মধ্যে পরিব্যাপ্ত হবে। সুদর্শন বসে পড়ল আড্ডায়। আবার আলোচনা জমে উঠল। এই হচ্ছেন কুঞ্জ পিসি, কত গল্প আছে তাকে ঘিরে। সিন্ধুলতাকে বাড়ি ভিতরে ফেরত পাঠিয়ে কুঞ্জ পিসি বললেন, গোলক, তোমাকে একটা কথা বলতে এলাম। তোমার মেয়ের বিয়ে তো সামনের বুধবার, তাই না? আজ্ঞে হ্যাঁ, আজ বুধবার, সামনের বুধবারে বিয়ে। কেন দিদি? বিয়ের সময়ে একটু ছোটোখাটো অসুবিধা হতে পারে, তাই কথা বলতে এলাম। জ্যাঠামশাইয়ের মুখ শুকিয়ে গেল। ভবিষ্যৎবাণী করার বিষয়ে কুঞ্জ পিসির খ্যাতি সবাই জানে। কি অসুবিধা হবে মেয়ের বিয়েতে? এদিকে সব ঠিকঠাক, নমন্তন্ন করাও প্রায় সারা হয়ে গেছে। এখন কিছু হলে তো সমাজে আর মুখ দেখানো যাবে না। বড় মানুষ কুটুম্ব হতে চলেছে, সবাই সন্তুষ্ট হয়ে রয়েছে, কিছু না একটা বাদ পড়ে। জ্যাঠামশাই ভীতুমুখে বললেন, কি অসুবিধা দিদি, বিয়েটা হবে তো? কুঞ্জ পিসি হেসে বললেন, সে হবে, ভয় নয়, বিয়ে ঠিকই হবে। না হলে আমি জানতে পারতাম। গোলক, তোমার যে বাদুলে মেয়ে তা জানো? আগে বাদুলে মানে? বাদুলে বলতে? ঝমঝম বৃষ্টির দিনে সিন্ধুলতার জন্ম হয়েছিল, মনে আছে? আছে। আপনি এই গাঁয়ের বউ, আপনি তো সবই জানেন।
ওর সারা জীবনের ভাগ্যস্থান জলবর্ষণ যোগে আক্রান্ত। ঘন বর্ষায় জন্ম। অন্নপ্রাশনের দিনেও বৃষ্টি হয়েছিল, যতদূর আমার মনে পড়ছে। বিয়ের আগে ও পরে ভয়ানক বৃষ্টি হবে, একটু সাবধান থাকা দরকার। জ্যাঠামশাই বললেন, তা বর্ষাকালে একটু আধটু বৃষ্টি তো হবেই। একটু আধটুর কথা বলছি না গোলক, কাল কি পরশু থেকে এমন বর্ষা নামবে যে শিয়াল কুকুরও পথে বেরোতে পারবে না। শোল পাট্টা থেকে বর আর বরযাত্রী এসে পৌঁছাবে কী করে? অমন বর্ষা হলে ছাজনাতলা ভেসে যাবে, রান্নার জায়গা ভেসে যাবে। কি করি তাহলে? তারিখ পেছনের উপায়ও তো নেই। কুঞ্জু পিসি বললেন, তারিখ পিছিয়ে লাভ নেই। যেদিন নতুন তারিখ ফেলবে সেদিনই বৃষ্টিতে সব ভেসে যাবে। বাদুলে লগ্নে মেয়ের জন্ম, ওর জীবনের সমস্ত উৎসব আর বিশেষ দিনই ভয়ানক বাদলা হবে। তবে ভয় নেই, দেখা যাক কি করা যায়। জ্যাঠামশাই বললেন, কি করতে হবে বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখন কিছুই করতে হবে না, আগে বৃষ্টি নামুক, তারপর দেখা যাবে। আমার গণনা ভুলও হতে পারে। তখনকার মতো কুঞ্জ পিসিমা বিদায় নিলেন। বাবা কাকাদের মধ্যে এ নিয়ে কথাবার্তাও হলো, কিন্তু কুঞ্জ পিসির আশ্চর্য ক্ষমতা জানা থাকা সত্ত্বেও তার এই সাবধান বাণীতে কেউ বিশেষ ভীত হয়েছে বলে মনে হলো না। আকাশ ঝকঝকে পরিষ্কার, কড়া সূর্যের আলোয় চারদিক ভরে আছে, খটখটে শূন্য পথঘাট। হ্যাঁ, কুঞ্জ পিসির ক্ষমতা আছে বটে, সেটা সবাই মানছে, তবে এবার বোধ হয় তার কথা ফলল না। কেবল জ্যাঠামশাই বারবার বলতে লাগলেন, মনটা ভালো লাগছে না, বুঝলে, কি যে হয়। বাবা আর কাকারা তাকে সাহস দিতে লাগলেন, প্রয়োজনে বরকে কাঁধে করে নিয়ে আসা হবে। সেদিন রাত্রিতে ভেতরের বারান্দায় লম্বা সারিতে সবাই বসে খেতে বসেছেন। কাকিমারা পরিবেশন করছেন। হঠাৎ বাড়ির বাইরে কেমন একটা ঘূর্ণি হাওয়ার মতো উঠল। বাড়ির উত্তর দিকের পাঁচিলের গায়ে ছিল একটা কলা গাছের ঝাড়। সে গাছগুলো একবারে নুয়ে পড়ল বাতাসের দাপটে। খেতে খেতে জ্যাঠামশাই চমকে মুখ খুলে তাকালেন। অন্যেরাও এদিক ওদিক চাইতে লাগলো। ও পাশের আম কাঁঠালের বাগানের ডালপালা আর পাতা কাঁপিয়ে বাতাসের প্রবাহটা ক্রমে মিলিয়ে গেল। আবার খাওয়া শুরু করে জ্যাঠামশাই বললেন, হঠাৎ এমন বাতাস এলো কোত্থেকে? কেউই উত্তর দিল না, কিন্তু প্রত্যেকের বুকের ভেতরই একটা আশঙ্কার চাপ বেঁধে রইল। মাঝরাত্রির পর থেকে বাতাসের দমক যেন একটু বেশি বাড়ল। ঘুম ভালো হলো না কারু। পরদিন সকালে উঠে দেখা গেল আকাশ ঢেকে গেছে ধূসর মেঘে, সূর্যের দেখা নেই, ঠান্ডা বাতাস বইছে, সঙ্গে মাঝে মাঝে ধোঁয়ার মতো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গতিক ভালো ঠেকছে না, তবু সকলে আশায় বুক বেঁধে আসন্ন উৎসবের কাজকর্ম করে চলেছে, যেন ও কিছু নয়। অমন একটু আধটু মেঘ করেই থাকে, ও কেটে যাবে এখন। কেবল জ্যাঠামশাই কিষাণ দুজনকে ডেকে বললেন, তোরা হরেন জানার বাড়ি চলে যা দেখি। আমার নাম করে 4-5খানা বড় আর মোটা তিরপল চেয়ে আনবি। ওরা বড় জোরদার, ফসল ঢাকা দেওয়ার জন্য ওদের অনেক তিরপল আছে, চাইলেই দেবে ক্ষণ, যা। তখনকার মানুষ একে অপরের বিপদে পাশে দাঁড়াতো। হরেন জানা চাইবা মাত্র 5খানা তিরপল পাঠিয়ে দিলেন। পাড়ার লোক এবং কিষাণরা মিলে সেগুলো বাড়ির বিরাট উঠোনে আর পাশে রান্না করার জায়গায় খাটিয়ে ফেলল, যাতে কদিন ধরে ক্রমাগত জল পড়ে উঠোনে পেছল আর কাদায় ভর্তি না হয়ে থাকে। আমাদের গ্রামের মাটি সাধারণভাবে এঁটেল ধরনের, একবার কাদা তৈরি হয়ে গেলে আর দেখতে হবে না। কিন্তু এই অগ্রিম সাবধানতা বিশেষ কাজে লাগলো না। সারাদিন ধরেই হাওয়ার জোর বাড়তেই লাগলো। বিকেলের দিকে মেঘের ছাওয়ায় চারদিক ঘোর কালো হয়ে গেল। বৃষ্টি নামলো ঝমঝম করে। আকাশ পাতাল ভাসিয়ে এই প্রলয়ের বৃষ্টি চলল সারা রাত। বাড়ির কারু রাত্রিতে ঘুম হলো না। পরদিন ভোর হলো বটে, কিন্তু আলো ফুলল না ভালো করে। সমস্ত গ্রাম একটা বিশাল কাদার দহ হয়ে আছে। ভয়ঙ্কর পিচ্ছিল এঁটেল মাটির কাদা। এই কাদা থাকলে বাইরের অতিথি দূরের কথা, গ্রামের লোকেরই চলাচল বন্ধ হয়ে যাবে। জ্যাঠামশাই একটুও দেরি না করে কিষাণ দুজনকে বললেন, রামু, চরণ, তোমরা এক্ষুনি কুঞ্জু দিদি বাড়ি চলে যাও। দিদিকে তোমাদের সঙ্গে করে নিয়ে এসো এখানে।
লাঠি নিয়ে যাবে, দুজনে শক্ত করে লাঠি দুদিকে ধরে থাকবে। কুঞ্জু দিদিকে ধরতে বলবে মাঝখানে, নাহলে উনি এই পেছল পথে আসতে পারবেন না। যাও। মাঝে মাঝে বৃষ্টি সামান্য ধরে আসছে, তারপরই আবার মুষলধারায় শুরু হচ্ছে। এর মধ্যে দেখা গেল কিষানদের সঙ্গে কুঞ্জু পিসিমা আসছেন। 10 মিনিটও তো হয়নি। কি ব্যাপার? জ্যাঠামশাই এগিয়ে গিয়ে বললেন, আরে এত তাড়াতাড়ি ফিরে এলে তোমরা? আসুন দিদি আসুন। চরণ বলল, আমাদের পুরো রাস্তা যেতে হয়নি কর্তা, মাঝপথে গেই দেখি মা ঠাকুর আসছেন। রোয়াকের ধারে কাদা মাখা পা ধুয়ে কুঞ্জ পিসি ভেতরে বারান্দায় এসে বসলেন। বললেন, গোলক, বৃষ্টির বহর দেখে তোমার এখানে আসবার জন্য আমি নিজেই বেরিয়ে পড়লাম। এই বৃষ্টি 4-5 দিনের আগে থামবে না। 5 দিনের দিনও যদি থামে তাহলেও তোমার কাজ আটকে যাবে। বৃষ্টির পর ভালো করে রোদ্দুর উঠতে আরও একটা দিন লাগে। কাজেই কাদা শোকাবে না পথঘাটে। মেজ কাকা বললেন, কাদা শোকানো কি বলছেন? আমি তো ভাবছি একটা বন্যা টন্যা না হয়ে যায়। কুঞ্জ পিসি বললেন, কাজেই এই বৃষ্টি যেভাবেই হোক কালকের ভেতর থামা দরকার। তারপর চারিদিকে ভিড় করে আসা বউঝিদের দিকে তাকিয়ে বললেন, বউরা আর মেয়েরা, তোমাদের বলি বাচ্চারা, আমি এখন 2 দিন তোমাদের বাড়িতে থাকবো। একবেলা 2টি আলো চালের ভাত ফুটিয়ে দিলেই হবে, রাত্রিতে একটুখানি দুধ। আর বড় বৌমা, তোমার মেয়ের নীল রঙের শাড়ি আছে কি? নিয়ে এসো তো। প্রসঙ্গ পরিবর্তনে বিস্মিত হয়ে জ্যাঠাইমা বললেন, আজ্ঞে নীল শাড়ি? মানে কেমন নীল? যে কোনো রকমের নীল হলেই চলবে, তবে হালকা বা আকাশি নীল হলে ভালো হয়। অন্য রং হলে চলবে না দিদি? না, নীল চাই। সে সময়ে গ্রাম্য কিশোরী মেয়ের কটাই বা শাড়ি থাকতো, তার মধ্যে নীল রঙের কোনো শাড়ি নেই। 15 কি 20 মিনিটের মধ্যে খোঁজা শেষ। মেলাল মুখে মেজ কাকিমা এসে বললেন, সিন্ধুলতার কোনো নীল শাড়ি পাওয়া গেল না দিদি। আমাদের বা অন্য কারুর কাপড় হলে চলবে? দুর্মুখ বলে গ্রামে কুঞ্জ পিসিমা অখ্যাত ছিলেন। মেজ কাকিমার কথা শুনে তিনি রেগে গিয়ে বললেন, কি করে হবে? বিয়েটা তোমার না সিন্ধুলতার? এ মা বলে কাকিমা থতমত খেয়ে থেমে গেলেন। যদিও তিনি বুঝতে পারলেন না যার বিয়ে তার সঙ্গে শাড়ির কি সম্বন্ধ। কুঞ্জ পিসিমা চোখ বুঝে একটুখানি ভাবলেন, যেন ধ্যান করছেন। তারপর তাকে থেকে বললেন, আছে। জ্যাঠামশাই গলা কাঁকড়ি দিয়ে বললেন, কি আছে দিদি? নীল শাড়ি আছে, তবে আস্ত আছে কিনা জানি না, তবে আমার হাতখানেক লম্বা একটা টুকরো হলেই চলবে। সিন্ধুর পুতুলের বাক্স খুঁজে দেখো। বছর 2 হলো দিদি আর সেভাবে পুতুল নিয়ে খেলে না। তার পুতুলের বাক্স কোথায় পড়ে রয়েছে কে জানে, কিন্তু সবাই মিলে তোলপাড় করে খুঁজে চিলেকোঠায় ভাঙাচোরা আসবার রাখার জায়গা থেকে সেটা বের করে আনলো। প্রথমে বাক্সগুলো দেখা গেল কিছু কাঁচের রঙিন চুড়ি, কাঠের আর মাটির পুতুল, সোনালি আর রূপলি আংতা, তাছাড়া বাচ্চাদের খেলবার কিছু টুকিটাকি জিনিস। এসব সরিয়ে তার নিচে থেকে পাওয়া গেল এতক্ষণ যা খোঁজা হচ্ছে তাই। বাক্সের একদম তলায় 4 ভাঁজ করে পাতা হালকা নীল রঙের এক টুকরো কাপড়। জ্যাঠামশাই বললেন, আরে এটা তো সেই 5 বছর আগে পুজোয় খুকিকে কিনে দিয়েছিলাম, আমারই তো মনে নেই। দিদি কি করে জানলেন? এসব প্রশ্নের কোনো উত্তর হয় না, কেউ উত্তর আশাও করে না। কুঞ্জ পিসিমা কাপড়ের টুকরোটা হাতে নিয়ে তার পাট খুলে বললেন, বাহ, এই তো বেশ হয়েছে, এতেই কাজ চলে যাবে। হ্যাঁ, কে যেন জিজ্ঞেস করছিল, নীল ছাড়া অন্য রঙের কাজ চলবে কি না? না, তা চলবে না। এই কারণে যে আকাশের রং তো নীল, সেই রং মেঘ আর বর্ষায় ঢেকে গিয়েছে, আবার সেই নীল ফিরিয়ে আনতে হবে। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি চলেছে। কুঞ্জ পিসিমা বারান্দার ধারে এসে হাত বাড়িয়ে বৃষ্টির জলের ধারায় কাপড়টুকু ভালো করে ভিজিয়ে নিলেন। জলে ভিজে কাপড়ের রং যেমন গাঢ় হয়ে এলো। 8 পৌড়ে একটু মোটা কাপড়, টপ টপ করে জল ঝরে পড়ছে তার থেকে। পিসিমা কিন্তু সেটা নিংড়ালেন না, 2 আঙুলে টিপে ধরে থেকে বললেন, চট করে মাটির 4টে তাল বানিয়ে ফেলো দেখি। তারপর তাতে শক্ত করে 4টে বাঁশের কঞ্চি পুঁতে দাও। এবার এই 4টে কঞ্চিতে
এই কাপড়টা টান টান করে বাঁধো, দেখতে হবে অনেকটা ছোট সামিয়ানার মতো, বুঝেছ? 5 মিনিটের ভেতরে অন্দরমহলের দালানে নীল কাপড়ের খেলনার সামিয়ানা খাটানো হয়ে গেল। ঝি, চাকর, কিষাণ সমেত বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে ভিড় করে। কুঞ্জ পিসিমা সাধারণভাবে ভিড়টাকে উদ্দেশ্য করে বললেন, অর্ধেক কাজ শেষ। এই কাপড়টাকে তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে, তাহলে আবার রোদ্দুর আর নীল আকাশ বেরিয়ে পড়বে। নিংড়াতে পারবে না, তবে প্রয়োজন হলে পাখা নিয়ে হাওয়া দিতে পারো। এই ঘোর বর্ষায় বাতাসে জল ভরে আছে, এমনিতে শুকাতে চাইবে না, তাতে আবার মোটা কাপড়। তার কথা শেষ হতে না হতেই দুদিক থেকে দুজন হাত পাখা নিয়ে হাওয়া করতে বসে গেল। কুঞ্জ পিসিমা জ্যাঠামশাইকে বললেন, গোলক, তোমার কিষাণ দুজনের নাম যেন কি যেন? রামু আর চরণ, তাই না? ওদের বলো একটা বেশ বড় দেখে কোলা ব্যাঙ ধরে আনতে। এ হুকুম পালন করতে সামান্য সময় লাগলো। রুদ্ধশ্বাসে ভিড়টা অপেক্ষা করছে। চরণ একটু বাদে একখানা মোটাসোটা কোলা ব্যাঙ ঠ্যাং ধরে ঝুলিয়ে আনলো। জ্যাঠামশাই সপ্রশ্ন দৃষ্টিতে কুঞ্জ পিসিমার দিকে তাকালেন, বললেন, এবার দিদি, তোমাদের বাড়ির পিছনে কচু গাছের ঝোপ আছে না? হ্যাঁ দিদি, সেখানে এটাকে নিয়ে গিয়ে খোলা আকাশের নিচে 8-4টে কঞ্চি পুঁতে এটার 4 পায়ে সুতলি দিয়ে বেঁধে চিৎ করে শুইয়ে রাখো। সাবধান যেন ব্যথা না পায় পায়ে বা মরে না যায়। গায়ে বৃষ্টি জল পড়লেই ভালোই থাকবে। কিষাণ দুজন লাফিয়ে পড়ল উঠানে। গোলার পিঁড়ির গায়ে কঞ্চির গোছা বেঁধে রাখা ছিল, সেখান থেকে সাইজ মাফিক 4টে খুলে নিয়ে তারা ব্যাঙ হাতে কচু বুনে দিকে চলে গেল। কুঞ্জ পিসি পেছন থেকে হেঁকে বলল, খুব শক্ত করে বেঁধো না যেন কিন্তু, তাহলে ওর পা ভেঙে যাবে। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়, নিজের প্রয়োজনে তো নয়ই, আবার আলগা রাখলে খুলে পালিয়ে যাবে, বুঝে করো। সারা দিন রাত পালা করে দুজন বসে নীল সামিয়ায় হাওয়া করতে লাগলো। কিন্তু বর্ষণ মুখর দিনে ওই ভারী কাপড় কি অত সহজে শুকায়? টপ টপ করে জল পড়া বন্ধ হলো বটে, কিন্তু পুরো জিনিসটা ঝুপসি হয়ে ঝুলে রইল। আর সে ব্যাঙ তো 4 পা বাঁধা হয়ে পড়ে রইল কচুতলায়। খুব একটা খারাপ আছে বলে মনে হলো না। মাঝে মাঝে আমরা ছেলেপুলেরা তাকে দেখতে দেখছিলাম তার ফ্যাকাশে সাদা পেটের ওপর বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। আমাদের দেখলেই সে গলা ফুলিয়ে ডাকছিল। সমস্ত বাড়িতে বেশ একটা উৎসব পরিবেশ। বড়রা নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছিল, ছোটরা অত বোঝে না, তারা মজা পেয়ে ছটপট করে বেড়াচ্ছিল। রাত 8টার মধ্যে বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেল। 8টা মানে পাড়া গায়ে অনেক রাত, বিশেষ করে বর্ষা ভেজা দিনে। কুঞ্জ পিসিমা শুধু একটু দুধ খেলেন আর ঘরের তৈরি সন্দেশ। বাড়ির গরু দুধের ছানা থেকে মেজ কাকিমা বানিয়ে দিলেন। পাথরের বাটিতে সন্দেশ আর পাথরের গ্লাসে দুধ। খাওয়া হলে কুঞ্জ পিসিমা বললেন, এবার শোয়ার আগে একটা ছোট্ট কাজ বাকি। একটা কাঠির আগায় কিছুটা ন্যাংরা জড়িয়ে তাতে তেল ঢেলে আনো তো। কাকিমা জিজ্ঞেস করলেন, তেল? কি তেল দিদি? যা হোক আনো না, রেডি তেল হলে ভালো হয়। সারাদিন নতুন কাণ্ড দেখার পর বাড়ির লোকজন কোনো কিছুতেই আর তেমন করে উত্তেজিত হচ্ছিল না। কে একজন একটা ন্যাংরার মশাল করে আনলো। কুঞ্জ পিসি সেটাকে হাতে নিয়ে বললেন, এটাতে আগুন ধরিয়ে দাও। ন্যাংরাটা ভালো করে জ্বলে উঠলে বারান্দার পূর্বমুখ হয়ে দাঁড়িয়ে তিনি জ্বলন্ত আগুনের গোলাটা কাঠিসুদ্ধ তুলে ধরে ঘোরাতে লাগলেন, যেন অদৃশ্য কাকে কি ইঙ্গিত করছেন। বিড়বিড় করে কি বলতেও লাগলেন। কি বলছেন ভালো করে বোঝা গেল না, কিন্তু মনে হলো যেন কাউকে বকাবকি করছেন। ঘোরানো শেষ হলে মশালটা বারান্দার নিচে জমা জলে ফেলে দিলেন কুঞ্জ পিসি। তারপর সবার দিকে ফিরে বললেন, সূর্যকে ওঠার কথা মনে করিয়ে দিলাম। আগুন দেখে তা যদি জ্বলে ওঠার কথা মনে পড়ে। নীল সামিয়ানার দুধারে দুজন বসে সমানে পাখা দিয়ে বাতাস করে চলেছে। জ্যাঠামশাই নির্দেশ দিচ্ছেন, রাত্রিতে ডিউটি বদল করে কাজ চলবে। রাত ভোর ঝমঝম বৃষ্টির আওয়াজ শুনলাম ঘুমের মধ্যেই। পরদিন সকালে ঘুম ভাঙতেই প্রথমেই যা মনে হলো তা হলো এই যে
পরিবেশটা কেমন যেন একটু অন্যরকম। গতকালকে চেয়ে আজ যেন কি একটা অদল বদল ঘটে গিয়েছে। ঘুম চোখে প্রথমটা ঠিক ধরতে পারছিলাম না, ঘুমের আবেশ কাটতেই বুঝতে পারলাম বৃষ্টির শব্দ থেমে গেছে বাইরে। বিছানা থেকে এক লাফে নেমে বাইরে এসে দেখি বৃষ্টি একেবারে থেমে গিয়েছে। আকাশ থেকে মেঘ সম্পূর্ণ সরে যায়নি বটে, কিন্তু এই পাতলা ঘোলাটে আবরণ কেটে গিয়েই নীল আকাশ বেরিয়ে পড়বে তা বোঝা গেল। কুঞ্জ পিসিমা কম্বলের আসনের উপর বসে আছেন, তার মুখে একগাল হাসি। তাকে ঘিরে বাড়ির কর্তারা আর মেয়েরা সবিস্ময়ে জিজ্ঞাসাবাদ করছে। কুঞ্জ পিসিমা বললেন, আমি কিছু জানি না বাবা, ভগবানকে ডেকে বলেছিলাম বৃষ্টিটা থামিয়ে দাও, না হলে সিন্ধুলতার বিয়ের কাজে অসুবিধা হবে। সিন্ধু তো আমারই মেয়ের মতো, তার জীবনে একটা আনন্দের দিনে কারো যেন কোনো কষ্ট না হয়, তার জন্য ভগবানকে ডেকেছিলাম। ভগবান শুনলেন, এইটুকুই বলতে পারি। মেজ কাকা বললেন, কিন্তু দিদি এসব যা যা করলেন? কুঞ্জ পিসি হেসে বললেন, ওসব কিছু না, ওসব হলো কিছুটা ভরং আর কিছুটা আমাদের দেশি তুক। বুড়ো বুড়িরা অনেকেই জানে, কাজ হয়েছে প্রার্থনায়, তুকে নয়। বলা বাহুল্য, তার কথা কেউই বিশ্বাস করল না। কুঞ্জ পিসিমা বললেন, কাপড়ের টুকরোটা নিয়ে এসো তো, দেখি কতদূর শুকালো। সারা রাত পালা করে জেগে বাতাস করার জন্যই হোক, বা সত্যি সত্যি কুঞ্জ পিসিমা তুকের গুণই হোক, ওই মোটা কাপড়ের টুকরো কিন্তু সত্যি সত্যি খটখটে শুকনো হয়ে গিয়েছে। কুঞ্জ পিসিমার নির্দেশে চরণ গেয়ে কচুতলায় শুয়ে থাকা ব্যাঙের বাঁধন খুলে দিল। সেটা তড়াক করে লাফিয়ে উঠে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। একদিন এক রাত আটকে থেকে ব্যাঙটা বিশেষ নির্জীব হয়ে পড়েনি। কুঞ্জ পিসিমা বললেন, সূর্যকে কেন আলো দেখেছিলাম বলো তো? আসলে মেঘ বৃষ্টির দিনে সূর্য মাঝে মাঝে উঠতে ভুলে যায়, ঘুমিয়েই থাকে। ন্যাংরায় আগুন দিয়ে আমি যা করলাম তাকে বলে পোড়া দেখানো। পোড়া দেখালে সূর্যের উঠবার কথা মনে পড়ে যায়। আমি তখন ছোট, কি প্রশ্ন করা উচিত বা উচিত নয় সে বিষয়ে জ্ঞান ছিল না। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু পিসিমা, আপনি যে পোড়া দেখানোর সময় কী সব বলছিলেন, তা কি কোনো মন্ত্র? কুঞ্জ পিসিমা ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। বৃষ্টি থেমে গেছে তো, ব্যাস, আর কি চাই? একটু পরেই রোদ্দুর উঠল। প্রথমে ম্লান, তারপর কড়া রোদ্দুর। কালকের ওই প্রলয়ের বর্ষণের পর আজকেই এমন রোদ্দুর উঠবে কেউ কল্পনা করতে পারেনি। কুঞ্জ পিসিমার সম্বন্ধে গল্পের ঝুলিতে আর একখানা ঘটনা যোগ হলো। কাদা শুকিয়ে খটখটে হয়ে গেল দুদিনের মধ্যেই। নির্বিঘ্নে মিটে গেল সিন্ধু দিদির বিয়ে। গল্প শেষ করে অসিত বিশ্বাস একটু থামলেন, একটু চুপ করে থেকে আবার বললেন, এ গল্পের একটা ছোট্ট উপসংহার আছে, সেটা বলি। আমার সেই জেঠুতো দিদি সিন্ধুলতা বিবাহিত জীবনে খুব সুখী হয়েছিলেন। শিবের মতো স্বামী, সুন্দরা বাধ্য ছেলে মেয়ে। ভরভরান্ত সংসার রেখে সিন্ধু দিদি মাত্র 40 বছর বয়সে সবাইকে কাঁদিয়ে মারা যান। এবারও তার সম্বন্ধে কুঞ্জ পিসিমার ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। তিনি বলেছিলেন, সিন্ধু দিদি বাদুলে মেয়ে, দিদির জীবনের সব প্রধান দিনগুলিতে বর্ষণ যোগ আছে। দিদি যেদিন মারা যান সেদিনও আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল, জীবনের শেষ প্রধান দিনে। তখন আর কুঞ্জ পিসিমা বেঁচে নেই, থাকবার কথাও নয়। আমি তখন জীবিকার সন্ধানে বাইরে বেরিয়ে এসেছি। পরে একবার গ্রামে গিয়ে খবরটা পাই। শুনে কুঞ্জ পিসিমার কথা মনে পড়ে গেছিল। এরপর আর কোনোদিন কখনো দেশে ফিরিনি, যোগাযোগ একেবারেই ছিন্ন হয়ে গেছে। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমাদের চ্যানেলের ভালো ভালো আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।